এসে গেছো তুমি? হ্যাঁ, আমার রানী। বাবা, হেমা, এটা কি হয়েছে? হ্যাঁ, কোথায় যাচ্ছ আমার রানী? আরে অন্তত পক্ষে আমার তৃষ্ণা তো মিটিয়ে যাও। বাবা, তোমার লজ্জা করে না? নিজের বৌমার সাথে এরকম নোংরা ব্যবহার। তোমাকে আমার বাবা বলতেও লজ্জা হচ্ছে আমার। তাহলে বলিস না। আরে কে বলেছে তোকে আমায় বাবা বলে ডাকতে? বসে বসে যে খাবার মুখে তুলছিস সেই ব্যাপারটা একটু মাথায় রাখ। আরে তোর তো আমাকে কিছু বলবার অধিকারই নেই। সমস্ত খরচা, এই বাড়ির যত খরচ আমার পেনশন দিয়ে চলে। নিজে তো কিছুই করিস না, আবার তুই আমাকে উপদেশ শোনাচ্ছিস। ব্যাস, সেই কারণেই আমরা চুপ করে রয়েছি এখনো। না হলে কি করতি তুই? মারতি? বল। পুরো মুডটা খারাপ করে দিল। ভূষণ, আমাকে অন্য কোথাও নিয়ে চলো। আমি এখানে আর ওনার সঙ্গে থাকতে পারবো না। আমার খুব ভয় করে এখানে ওনার সঙ্গে থাকতে। আমি বুঝতে পারছি হেমা, কিন্তু আমার কথাটাও ভাবো। এই বাড়ি, জমি সবকিছু বাবার নামে। যদি আমরা চলেও যাই তাহলে যাব কোথায়? খাবোটা কি? তাহলে কি বাধ্য হয়ে আমাকে এইসব সহ্য করতে হবে? হ্যাঁ, আমার সঙ্গে যদি সত্যি সত্যি খারাপ কিছু ঘটে তাহলে? হেমা, এমনটা বলো না তুমি। আমি তোমার কোনো ক্ষতি হতে দেব না। এবারে এই সমস্যার কোনো সমাধান খুঁজতেই হবে। দাদা, আরে বোন, কেমন আছো তুমি? ভালো আছি, তুই কেমন আছিস? আমিও খুব ভালো। তা হঠাৎ করে এখানে? কেন, আমাকে দেখে খুশি হওনি তুমি? আরে না না ছোট বোন আমার, এমন কোনো ব্যাপার নয়। তুই হঠাৎ করে চলে এলি তো, তাই চিন্তা হচ্ছিল। আরে দাদা, বাকি সবকিছু তো ঠিক আছে, কিন্তু ওই কবিতার হাজবেন্ডের ব্যাপারে যখন জানতে পারলাম আমি আসতে পারিনি, তাই ভাবলাম এসে দেখা করে যাই। বৌদি, বৌদি, কেমন আছো তুমি? ঠিক আছে, আর তুমি কেমন আছো? খুব ভালো আছি। কতদিন বাদে এলে মুম্বাই থেকে, হ্যাঁ খুব ভালো লাগছে। বসো। হ্যাঁ, কিন্তু বাবা কোথায়? দেখতে পাচ্ছি না যে। এদিক ওদিক কোথাও গেছে, চলে আসবে। আরে এই মেয়ে, বলুন কাকা। $100 কিসের জন্য কাকা? এটা এই জন্য যে আমাকে একটু ছুতে দে। কি? ছুতে দে না, দে না একটু। ছি, আপনার লজ্জা করে না এসব করতে? আমি আপনার মেয়ের বয়সী একজন। কিন্তু তুই মেয়ে তো নয়। কবিতা তোর হাজবেন্ডের ব্যাপারে যখন জানতে পেরেছিলাম খুব খারাপ লেগেছিল। আই এম সরি ইয়ার, আমি আসতে পারিনি। কোনো ব্যাপার না, বুঝতে পারছি আমি। বাবা, বাবা, কেমন আছিস মা তুই? আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভালোই আছি।
বেঁচে থাকো। আচ্ছা বাবা, আমি ভাবছিলাম যে তুমি কিছুদিনের জন্য আমার সাথে মুম্বাইতে চলো। আরে না না, ওখানে আমার মন বসবে না রে মা। বাবা চলো না, আমি কবিতাকেও বলেছি আমার সাথে যাওয়ার জন্য। ওখানে গিয়েও নতুন জীবন শুরু করবে। আর আমি ওর জবের জন্য কথা বলেছি। আচ্ছা কিছুদিন না হয় থেকো আমার ওখানে, তারপর আবার ফিরে এসো, ঠিক আছে? কবিতাও যাচ্ছে? হ্যাঁ বাবা, কবিতাও যাচ্ছে। তুই যখন এত জোর দিয়ে বলছিস, চল যাওয়া যাক। থ্যাংক ইউ বাবা। যাক বাবা, বাঁচা গেল। কাল বাবা চলে যাচ্ছেন। আমি নিজের বাড়িতেই ভয় ভয় বাঁচছিলাম। এখন অন্তত কিছুদিন নিশ্চিন্তে নিজের বাড়িতে থাকতে পারবো। কিন্তু হেমা, হুম। আমি তো ওনার ওখানে যাওয়াতে বেশি ভয় পাচ্ছি। কেন? উনি তো কবিতার জন্যই ওখানে যাচ্ছেন। ঈশ্বর না করুন কোনো কিছু খারাপ ঘটনা না ঘটে। ঈশ্বর যেন তেমন কিছু না হয়। কিন্তু যদি তেমন কিছু ঘটেও, অন্তত বিমলা তো ওনার সত্যিটা জানতে পারবেন। যখন নিজের মেয়ের চোখেই ছোট হয়ে যাবেন, তখন বুঝবেন। তুমিও না হেমা, তোমার কি মনে হয় ওই মানুষটার এতে কোনো যায় আসবে? আরে যে মানুষটা আমাদের সামনে এরকম নির্লজ্জ ব্যবহার করে, তাহলে বোন ওই মানুষটার সম্পর্কে সত্যিটা জানলেও ওই মানুষটার কিছুই যায় আসবে না। ও তো ওনার মেয়ে। মেয়ে ফেয়ে সব কিছুই বোঝেন না উনি। যখন বিমলা ডিভোর্স হয়েছিল, তখন বাবা নিজেই বিমলাকে মুম্বাইতে বাড়ি দিয়েছিল, যাতে ও বাবার থেকে দূরে থাকে। আর বাবা এখানে নিজের ইচ্ছে মতো জীবন কাটাতে পারে। তাও ঠিক। দেখো তুমি, ওই মানুষটা ওখানে গিয়েও শান্ত থাকবে না। আচ্ছা দাদা, আসি। খুব ভালো থাকিস এবং নিজের খেয়াল রাখিস। হ্যাঁ দাদা। আচ্ছা বৌদি, নিজের খেয়াল রেখো। আর তুমিও নিজের খেয়াল রেখো। হ্যাঁ। আচ্ছা বৌদি, আসি আমি। ঠিক আছে, কিন্তু খুব সাবধানে থাকবে। হ্যাঁ গো। তোমার কথা খুব মনে পড়বে, আর বাবা তোমারও। চলো বাবা, দেরি হচ্ছে। চলো। হ্যাঁ চলো। আসো বাবা, আয় কবিতা। বিমলা, হ্যাঁ, এই বাড়িটা তো দেখছি খুব সুন্দর। মুম্বাইয়ের মতন শহরে এত বড় বাড়ি থাকা অনেক বড় ব্যাপার। আর এই সব কিছু হয়েছে আমার বাবার জন্য। থ্যাংক ইউ বাবা, উনি এই বাড়িটা দিয়েছেন। আরে হ্যাঁ, তোমরা দুজনে ফ্রেশ হয়ে নাও, ততক্ষণ আমি বাজার থেকে ঘুরে আসি, ঠিক আছে? তুমিও ঠিক ফ্রেশ আছে। হয়ে নাও বাবা। আচ্ছা শোন, আমি তোর জবের জন্য কথা বলেছি একজনের সাথে। উনি হয়তো দেখা করতে আসবেন। মনোজ নাম ওনার, ঠিক আছে? কথা বলে নিস।
হাই, কাকে চাই? আগে আমি মনোজ। বিমলা দেবী বাড়িতে আছেন? না, নেই। আপনি বিমলা দেবীর বাবা, তাই না? হ্যাঁ তো। আসলে ওনাকে বলার ছিল যে আরে মনোজ, ভালো হয়েছে এসে গেছো। আমি তোমাকেই ফোন করছিলাম। বাইরে কেন দাঁড়িয়ে? এসো না। হ্যাঁ, এসো বাবা। আমি ফ্যাক্টরিতে কথা বলে নিয়েছি, কালকে দেখা করতে যেতে হবে। তুই এসে আচ্ছা। গেছিস? আরে কবিতা, এই হচ্ছে মনোজ। মনোজ ওর জবের জন্যই তোমার সাথে কথা বলেছিলাম। নমস্কার। নমস্কার। ঠিক আছে, এখন আমি আসছি। আরে কেন, চা খেয়ে যাও। না না, এখন একটু তাড়াহুড়ো আছে, তাই কালকে খেয়ে নেব। কাল দেখা হচ্ছে। আপনি সকালে তৈরি হয়ে থাকবেন। ঠিক আছে, বাই বাই। নমস্কার। বাই। আগে নমস্কার। কবিতা, আরে আমি তোকে কখন থেকে কবিতা, আরে আমি কখন থেকে ডাকছি তোকে। হ্যাঁ হ্যাঁ, বল না, কি হয়েছে? তোর কি হয়েছে? তুই ঠিক আছিস? তুই কি ভাবছিস? এটাই ভাবছি যে জীবন আর কত রং দেখাবে আমাকে। একা কিভাবে বাঁচবো আমি? ওর কথা খুব মনে পড়ে আমার। কবিতা, দেখ, আমাকে দেখ। আমার ডিভোর্স হওয়ার পরে আমিও তো বেঁচে আছি। আর ভাগ্যের সাথে লড়াই করা যায় না। তোর সামনে এখনো পুরো জীবনটা পড়ে আছে। হয়তো কাউকে পেয়ে যাবি। জানি না। তুই দাঁড়া, তোর মন খারাপ ঠিক করে দেওয়ার জন্য একটা উপায় আছে। দাঁড়া। কোথায় এক্ষুনি যাচ্ছিস? আসছি। এসব আবার কি? এই হচ্ছে তোর মন ঠিক করে দেওয়ার ওষুধ। এই নে, খেয়ে ফেল আর নিজের সব দুঃখ কষ্ট ভুলে যা। বিমলা, এটা তো নেশার জিনিস। তাতে কি হয়েছে? তোর কি মনে হয় আমার হাজবেন্ডের সাথে ডিভোর্স হওয়ার পরে আমি ওকে কিভাবে ভুললাম তুই কি জানিস? এই তো হেল্প করেছিল। চল এখন খা না। কিন্তু বিমলা, এটা ঠিক নয়। কি খারাপ? তোর কি মাথা খারাপ? খারাপ সেটা যেটা আমাদের সাথে হয়েছে। চল খেয়ে নে। এসব কি করছিস তুই? সম্মান দে একে, বোকা। আরে কর না। হ্যাঁ, করছি করছি। আরে শ্শ্, বাবা চলে আসবে। বোকা কোথাকার। খেয়ে নে। খেয়ে নে, খেয়ে নে, খেয়ে নে, খেয়ে নে। ব্যাস। কেমন লাগলো? মন্দ নয়। আমি জানতাম। এইবার দেখ। জল বাদে, চল। Cheers. যাই গিয়ে দেখি, এখন হয়তো ঘুমিয়ে পড়েছে।
আমরা প্রায়ই বলি যে মানুষ সবথেকে সুরক্ষিত থাকে তার বাড়িতে, কিন্তু যদি বাড়িতেই ভক্ষক থাকে তো? বাবা বাবা আমাদের সবকিছুর সঙ্গে লড়াই করার জন্য উৎসাহিত করে, আমাদের ঠিক ভুলের পার্থক্য বোঝান। কিন্তু বাবা যদি বাবু রাওয়ের মতো হয় তাহলে এই কথাগুলোর মানেই বদলে যায়। নমস্কার, আমি গিরিশ জৈন। ক্রাইম অ্যালার্টের আজকের এই নতুন এপিসোডের গল্প এমন একজনকে নিয়ে যে ভীষণই স্বার্থপর আর জঘন্য মানসিকতার লোক ছিল, যে শেষ বয়সে এসে শয়তান হয়ে গিয়েছিল। তার মহিলাদের প্রতি ব্যবহার খুবই অসন্তোষজনক ছিল। সে নিজের বৌমা হেমা আর কবিতার ওপর খারাপ দৃষ্টি দেওয়ার আগে সে একবারও এটা ভেবে দেখেনি যে তার নিজেরও একটা মেয়ে আছে। সে তার নিজের সব সীমা ছাড়িয়ে গেছিল, আর তার এই মানসিকতা তাকে অপরাধের দিকে নিয়ে যাচ্ছিল। বাবুরাও সময় থাকতে তার এই নোংরা ব্যবহার কি পরিবর্তন করতে পারবে, নাকি তার অসুস্থ মানসিকতা কবিতা আর বিমলার জীবনে নতুন কোনো অঘটন ডেকে আনবে? আচ্ছা, আচ্ছা, আমি নিজের কাজে যাই, আর তুই মনোজের সাথে ফ্যাক্টরিতে গিয়ে কথা বলে নিস, ঠিক আছে? ঠিক আছে, মনোজ, ওকে সাবধানে নিয়ে যেও। হ্যাঁ। তুই খেয়াল রাখিস নিজের। হ্যাঁ, তুইও। বাই বাই Bye. মনোজ। ওকে, বাই বিমলা। আপনার কাছে আমি কৃতজ্ঞ। আপনার জন্যই আমি চাকরি খুঁজে পেলাম। আপনার এই উপকার আমি কোনোদিন ভুলব না। এতে উপকারের কি আছে? ওই তো বিমলা আমাকে বললো, তাই আমি করে দিয়েছি। কিন্তু আমি জানি যে বিমলা এভাবে কারোর নাম নেবে না। যদি কোনো বিশেষ কেউ হয় তখনই। আরে কবিতা, আজ এত তাড়াতাড়ি? আর বাড়িতেও কেউ নেই। আমার ভাগ্যের দরজাটা আজ খুলে গেছে। ওহো, এত ভয় পাও কেন? কাকাবাবু ঘুম থেকে উঠবে না। জানো, তোমার এইসব কথাগুলো বড্ড ভালো লাগে। আরে কিচ্ছু হবে না, এত ভয় পাচ্ছ কেন? আর এমনিতেও আজকে তোমাকে খুব সুন্দর লাগছে।
আরে কাকাবাবু, আপনি কিছু লাগবে আপনার? হ্যাঁ, কি বলুন না। ভালোবাসা, আমি বুঝলাম না। সেই ভালোবাসা যা তুমি মনোজের সঙ্গে করছিলে। কাকাবাবু, কাকাবাবু, এটা আপনি কি করছেন? সেটাই যা মনোজ তোমার সঙ্গে করছিল, ভালোবাসা। বিমলা, কবিতা, কবিতা কি হয়েছে? এসব কি হয়েছে? কে করেছে এসব? বাবু, কাকাবাবু, কাকাবাবু, বাবা তুমি এসব কি? তুমি এত নিচে নেমে গেছো, আমি কখনো স্বপ্নেও ভাবতে পারিনি। তোমাকে নিজের বাবা বলে ডাকতে লজ্জা হচ্ছে আমার। আরে চুপ কর, যখনই দেখো বাবা বাবা বাবা, আরে বাবার কি কোনো ফিলিং থাকবে না? আমি তোর কাছে ভালোবাসাই চেয়েছি, আর তো কিছু চাইনি। আর এই সব ব্যাপারে আমার একটুও লজ্জা করে না। আর আমাকে উপদেশ দিস না, বুঝতে পারলি? এবার ছেড়ে দে ওকে। দূরে থাকো, ঘৃণা হচ্ছে আমার। ঘৃণা হচ্ছে? এখন আমার উপর তোর ঘৃণা হচ্ছে? যখন এই বাড়িটা তোকে আমি কিনে দিলাম তখন তোর ঘৃণা হয়নি? যখন তোর ডিভোর্স হয়েছিল আমি তোকে সাপোর্ট করেছিলাম তখন তোর ঘৃণা হয়নি? আমি সব সময় তোর পাশে দাঁড়িয়েছি, আমি তোকে সব সময় সাহায্য করেছি, তখন তোর ঘৃণা হয়নি? আজ তোর বাবা একটু ভালোবাসা চেয়েছে, তখন তোর ঘৃণা হচ্ছে? তুমি আমার বাবা হও, কর্তব্য তোমার। কোনো কর্তব্য হয় না, আর একে উপকার বলে, দয়া যা আমি তোর উপর করেছি। আর আজ তোর কাছে এই ঋণ শোধ করবার সুবর্ণ সুযোগ এসেছে। বাবা দূরে থাকো, না হলে বলছি খুব খারাপ হয়ে যাবে। ছাড় ওকে। দূরে থাকো, ভালো হবে না কিন্তু। যাও তুমি। বিমলা, চল কবিতা। কবিতা, কবিতা, আমাকে ক্ষমা করে দে কবিতা। আমি জানতাম না আমার বাবা বাবা এতটা নিচে। বিমলা, আমি এই বাড়িতে আর থাকতে পারবো না। আমি বরং অন্য কোথাও গিয়ে ভাড়া থাকি। চাকরি তো পেয়ে গেছি একটা, অন্য কারোর সাথে আর থাকতে পারবো না আমি। না না কবিতা, তুই কোথাও যাবি না। যাবে তো উনি, আমি কাল বিকেলে ওনাকে গ্রামে ছেড়ে দিয়ে আসবো। তুই চিন্তা করিস না, চিন্তা করিস না। কবিতা, আজ তোর কাজের প্রথম দিন। ভালো করে কাজ করবি, কাজে মন দিবি, বুঝেছিস? আমি জানি কাল যা হয়েছে তারপরে সেটা খুব মুশকিলের, কিন্তু কবিতা প্লিজ তুই সেসব ভুলে যাওয়ার চেষ্টা কর। তুই চিন্তা করিস না, আমি নিজেকে সামলে নিতে পারবো। আচ্ছা শোন, তোর বাড়ি ফেরার আগে আমি বাবাকে নিয়ে গ্রামে ফিরে যাব। তুই চিন্তা করিস না, ঠিক আছে? ঠিক আছে, চল, খেয়াল রাখিস নিজের। তুইও খেয়াল রাখিস।
করছেন? তুমি আমার মনস্কামনা কবে পূর্ণ করবে? ছাড়ুন আমায়, ছাড়ুন আমাকে। এ কিরকম মানসিকতা যে তার নিজের অনৈতিক ইচ্ছে পূরণ করার জন্য কাউকে খুন করতেও দ্বিধাবোধ করে না? বাবুরাওয়ের মানসিকতা এমন জায়গায় পৌঁছেছিল যাকে বাধা দেওয়া প্রায় অসম্ভব ছিল। সে এটা ভালো করেই জানতো যে তার মেয়ে বিমলা তার এই কুকীর্তির ব্যাপারে সব জেনে গেছে, তাও সে থামেনি। আর শুধু তাই নয়, তার এটা নিয়ে কোনো অনুশোচনা বা অনুভূতি ছিল না যে সে কবিতাকে হত্যা করে কত বড় অপরাধ করেছে। নিজের নোংরা মানসিকতাকে সে কবিতার সঙ্গে জোর করে শারীরিক সম্পর্ক করে তাকে খুন করে পূরণ করেছে, যা এক অসুস্থ আর জঘন্য মানসিকতার প্রমাণ ছিল। বাবুরাওয়ের এই জঘন্য মানসিকতা তার পরিবারকে কোন পরিস্থিতির দিকে নিয়ে যাচ্ছিল আসুন দেখি। মা, আমি তোকে বলছি যে এখনো সময় আছে, চিন্তা করে দেখ। তুই যেটা করছিস সেটা ঠিক হচ্ছে না। বাবা, তুমি তো তোমার সম্মানের কথা ভাববে না, কিন্তু আমি আমার সম্মানের কথা ভাবি। আর এখানে আমি আমার সম্মান হারাতে কিছুতেই পারবো না, বুঝেছো তুমি? সেই জন্য তোমাকে এখনই এই মুহূর্তে গ্রামে ফিরে যেতে হবে। সম্মান? তোর মুখে এই সম্মান শব্দটা একদম ভালো লাগে না। দেখেছি আমি রাত্রে নেশা করে কিভাবে তুই সম্মান রক্ষা করিস। এসব কি কথা বলছো তুমি? অন্তত সেই কথাটা একটা ঘরের মধ্যে সীমাবদ্ধ। তোমার মতন বাইরে আমি অসভ্যতামি করে বেড়াচ্ছি না। তোমাকে বাবা শুধু ডাকতেই নয়, ভাবতেও এখন আমার ঘৃণা করছে। আরে বোন, বিমলা, কি হয়েছে বোন? আরে বোন, কি হয়েছে? দেখি তো। কি হয়েছে বোন? কি হয়েছে? জিজ্ঞেস করো না দাদা, আমার তো বলতেও লজ্জা হচ্ছে। এমন কি হয়েছে? বৌদি ওই ওই বাবা ওই কবিতার সাথে, ছি, আমি বলতে পারবো না। আমি সব জানতাম বিমলা, সবটা জানতাম। তুই তো আজকে জানলি। আমি তো কবে থেকে সহ্য করছি এটা। মানে এটাই, কি হয়েছে দাদা? বলো আমাকে, কি হয়েছে? মানে হলো বাবা নিজে অনেকবার হেমার সঙ্গে অসভ্যতামি করার চেষ্টা করেছে। কি? বৌদি, বৌদি আমাকে ক্ষমা করে দাও। আমাদের বাড়িতে তোমাকে কত কিছু সহ্য করতে হলো। তুমি কেন এমন বলছো বিমলা? দাদা, তুমি কেন কিছু করছো না? বাবাকে আটকাও। মেয়ের মতন বাড়ির বউকেও ছাড়েনি। ছি। মনোজ, এক মিনিট। হ্যাঁ মনোজ। বিমলা, বিমলা, ওই কবিতা। কবিতা?
কবিতার কি হয়েছে? ও ঠিক আছে তো? আরে তুমি কেন কিছু বলছো না? ও ঠিক আছে তো? না, কি? আমি অনেক খুঁজেছি, তোমাকে অনেকবার ফোন করেছি কিন্তু ফোন যাচ্ছিল না। পুলিশ ওর লাশ খুঁজে পেয়েছে। লাশ? লাশ? হ্যাঁ, উনি বলছিলেন যে কেউ ওকে ধর্ষণ করে ওকে মেরে ফেলেছে। বিমলা, বিমলা, বোন, কি কি হয়েছে? হয়েছে? ওই ওই কবিতা, হ্যাঁ? ওকে কেউ ধর্ষণ করে খুন করে দিয়েছে। কে করলো এরকম? আমি জানি, আমি জানি এটা কে করেছে। দাদা, এবার কিন্তু আটকাতে হবে। মানে? মানে এটাই যে এই লোকটা আমাদের বেঁচে থাকাই দুষ্কর করে দিয়েছে। আমাদেরই বাড়িতে আমাদেরই জীবনটাকে নরকে পরিণত করে দিয়েছে এই লোকটা। না আমরা শান্তিতে বাঁচতে পারি আর না ঘুমোতে পারি। আমরা যদি আমাদের জীবনে শান্তি ফিরে পেতে চাই, আর সব থেকে বড় কথা, যদি আমাদের এই বাড়ির সম্মান বাঁচাতে হয়, তাহলে আমাদের এই মানুষটাকে খুন করতে হবে। খুন? হ্যাঁ বিমলা, তুমি ঠিকই বলছো। আজ কবিতা, কাল এ দশা আমার হবে। আর তুমি তুমি কতদিন চুপ করে থাকবে ভূষণ? কিন্তু ওনাকে খুন করার মানে হলো পুলিশ কেস হয়ে যাওয়া, আর এই বাড়ি, সম্পত্তি, টাকা পয়সা সবকিছু হাতছাড়া করা। আমরা একটা কাজ করতে পারি, ওনার সুইসাইড করার একটা নাটক করতে পারি। মানুষ মনে করবে যে উনি সুইসাইড করেছেন। হ্যাঁ বিমলা, এটাই ঠিক হবে। আমরা ওনাকে মেরে বাড়ির পিছনের কুয়োটাতে ফেলে দেব, আর কেউ কিছু জানতেও পারবে না। এটাই ঠিক হবে। ঠিক আছে। চলো চলো। আস্তে আস্তে। ব্যাস, এবার চলো আমরা শুয়ে পড়ি। কাল সকালে যেমনটা আমরা ভেবেছিলাম তেমনটাই করা যাবে। চলো ভেতরে। আরে আরে দাদা, আপনি আমার শ্বশুর মশাইকে দেখেছেন? আমার বাবাকে কোথাও দেখেছো? জানি না কোথায় চলে গেছেন। না না, আমি দেখিনি। আপনি আমার বাবাকে কোথাও দেখেছেন? আরে আরে, এভাবে কেঁদো না। গেছেন হয়তো কোথাও, চলে আসবে। এরকম ভাবে তো কোনোদিন যাননি কিছু না বলে। ফোনটাও ঘরের মধ্যে রেখে গেছেন। জানি না কোথায় রয়েছেন উনি। যদি এরকম কিছু হয় তাড়াতাড়ি পুলিশকে গিয়ে খবর দাও। কবে থেকে নিখোঁজ? স্যার, রাত্রে আমরা খাবার দাবার খেয়ে শুয়ে পড়েছিলাম, আর সকালে যখন উঠলাম জানি না বাবাকে কোথাও দেখতে পাচ্ছিলাম না। আমরা সবাই
আমরা সবাই সব জায়গায় খুঁজেছি ওনাকে। ওনার জন্য খুব চিন্তা হচ্ছে স্যার। জানি না কি অবস্থায় রয়েছে বাবা এখন। ঠিক আছে, তোমরা বাড়ির প্রত্যেকটি জায়গা চেক করো। আর তুমি বাইরে গিয়ে চেক করো। আগে কখনো কি আপনার বাবা বাড়ি থেকে না জানিয়ে গেছেন? স্যার স্যার এখানে আসুন। বাবা 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 বিমলা বাবা উনি কুয়োয় পড়লেন কি করে? জানি না স্যার, বাবা খুব নেশা করতেন। হতে পারে কালকে রাত্রে হয়তো অনেক বেশি নেশা করেছিলেন, সেই জন্য হয়তো উনি নিজের ভারসাম্য রক্ষা করতে পারেননি আর পড়ে গেছেন। বাবা আমরা জানতে পেরেছি আপনার বাবা কি করে মারা গেছে। কিভাবে? এটা তো আপনারাই বলবেন, কারণ কাল উনি নেশাও করেননি আর কুয়োয় পড়ার জন্য ওনার মৃত্যু হয়নি। গলা টিপে ওনাকে হত্যা করা হয়েছে। এই হচ্ছে পোস্টমর্টেম রিপোর্ট। এটাই ভালো হবে যে আপনারাই বলুন ওনাকে কে মেরেছে। আমরা মেরেছি? কি করতাম ওকে বাঁচিয়ে, যে প্রতিটা মেয়েকে নিজের সম্পত্তি মনে করে? আমার তো ওই রকম মানুষকে নিজের বাবা বলতেও ঘেন্না বোধ হচ্ছে। এরকম নোংরা একটা মানুষ বাবা হওয়ার থেকে ভালো যে আমরা সারা জীবন অনাথই থাকতাম। এরকম নোংরা লোকের তো এই শাস্তিই হওয়া উচিত। এই তিনজনকে অ্যারেস্ট করুন। বাবুরাও তার কর্মের ফল তো পেয়েছিল, কিন্তু সেটা ভুল পথে। ভূষণ, হেমা আর বিমলা বাবুরাওয়ের হাত থেকে বাঁচার জন্য যে পথ বেছে নিয়েছিল তা ভুল ছিল। তারা চাইলে বাবুরাওয়ের বিরুদ্ধে পুলিশে কমপ্লেন করতে পারত, কিন্তু তারা সেটা না করে আইনকে নিজের হাতে তুলে নেওয়ার সিদ্ধান্ত নেয়, যাকে কোনোভাবেই আমরা সঠিক পথ বলতে পারছি না। বন্ধুরা, প্রায় এটা দেখা যায়, যদি বাড়িতে কোনো অন্যায় হয় তবে সমাজের ভয়ে লোকেরা সেটা লুকোনোর চেষ্টা করে। কেন? অন্যায় তো অন্যায়ই, সেটা কোনো সমাজে হোক বা ঘরের চার দেওয়ালের মধ্যে। আমাদের উচিত সঠিক সময়ে সেটার প্রতিবাদ করার। আমাদের অনুরোধ প্রত্যেক বউ আর মেয়েদের কাছে যারা নিজেদের বাড়িতেই সুরক্ষিত নন, প্রতিবাদ করুন, এগিয়ে আসুন, অপরাধ হওয়ার আগেই বাধা দিন, কারণ তাতে আপনাদেরই কারো ক্ষতি হবে। এর সঙ্গে আমি গিরিশ জৈন আজকের এই এপিসোড থেকে বিদায় চেয়ে নিচ্ছি। ততদিন বি অ্যালার্ট, বি সেফ। ক্রাইম অ্যালার্ট, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ।